প্রথমবারের মতো বাংলাদেশের মোট ঋণ ২১ ট্রিলিয়ন বা ২১ লাখ কোটি টাকা ছাড়িয়েছে। এর অর্থ কি, কিংবা তাতে আপনার সমস্যা কি? দেশের ঋণের বোঝা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে আমার এবং আপনার উপর এই ঋণের বোঝা বাড়ছে। সুতরাং দেশের ঋণ বাড়ছে এই ভেবে আপনার কোনো দুশ্চিন্তা নেই, সেরকমটা ভাবার সুযোগ নেই। আজকের স্টার এক্সপ্রেসে জানাবো বর্তমানে দেশের ঋণ কতটা ঝুঁকিপূর্ণ, কেন দেশের ঋণের বোঝা এত বাড়ছে, এই ঋণের বোঝা আপনাকে কিভাবে প্রভাবিত করছে, আর দেশের ঋণ কমাতে সরকারকে কি করতে হবে। গত জুন মাস শেষে দেশের ঋণের পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় 14% বেড়েছে। বর্তমানে দেশের যে ঋণের বোঝা তার প্রায় 44%ই বিদেশি ঋণ। দিন দিন দেশীয় ঋণের তুলনায় বিদেশি ঋণ বাড়ছে। গত কয়েক বছরে দেশে ডলারের সংকট তীব্র হওয়ায় IMF এর কাছ থেকে ঋণ করতে হয়েছে। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ঢাকা মেট্রো রেল সহ বড় প্রকল্পগুলোর জন্য বিশাল অঙ্কের বিদেশি ঋণ নিতে হয়েছে। এসব অবকাঠামো করতে গিয়ে খরচ বাড়লেও যেহেতু সরকারের আয় আশানুরূপ বাড়েনি, তাই ঋণ করা ছাড়া সরকারের কোনো উপায়ও ছিল না। উন্নয়নশীল দেশে এমনটা হতে পারে, তবে সমস্যা হলো এসব অবকাঠামো করতে গিয়ে দুর্নীতির কারণে আমাদেরকে অনেক বেশি খরচ করতে হয়েছে। সুতরাং এক অর্থে দুর্নীতি অর্থায়নেও ঋণ ব্যবহার করা হয়েছে, যার ঘানি টানতে হবে আমাকে, আপনাকে, সবাইকে। এর বাইরে কিছু অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়েছে আওয়ামী লীগের সময়কালে। এর উৎকৃষ্ট উদাহরণ হলো কর্ণফুলী টানেল। সব মিলিয়ে একদিকে বেশি খরচ করে অবকাঠামো বানানো এবং কিছু অপ্রয়োজনীয় অবকাঠামো করতে গিয়ে ঋণ করলেও সেসব অবকাঠামো থেকে প্রত্যাশিত মাত্রায় আয় হচ্ছে না, ফলে আবারও ঋণ করতে হয়েছে। বর্তমানে দেশের যে ঋণ তা দেশের মোট অর্থনীতির তুলনায় প্রায় 37%। IMF মনে করে একটি দেশের ঋণ তার অর্থনীতির তুলনায় 55% পর্যন্ত হতে পারে। এর বেশি হলে সেটি ঝুঁকিপূর্ণ। আমাদের ঋণ পরিস্থিতি বিবেচনা করে আরও 2 বছর আগেই আমাদেরকে বলা হয়েছে যে আমরা ঝুঁকিপূর্ণ অবস্থার দিকে যাচ্ছি, কিন্তু এখনও পুরোপুরি ঝুঁকিপূর্ণ বলার সুযোগ নেই। এবার আসি যে দেশের ঋণ বাড়লে তাতে আপনার সমস্যা কি সেই আলোচনায়। প্রথমত, আপনার দেশের ঋণ বাড়ছে এর মানে হলো আপনারই ঋণ বাড়ছে, কারণ কোনো না কোনোভাবে এই ঋণ আপনার কাছ থেকে টাকা নিয়েই পরিশোধ করা হবে। আপনি একটি সাবান কিংবা একবার মোবাইল ফোন রিচার্জ করতে গিয়ে সরকারকে যে কর দিচ্ছেন সেটি দিয়ে আপনাকেই নানাভাবে সেবা দেওয়ার কথা, কিন্তু ঋণ যত বাড়বে এবং ঋণের সুদ যত বাড়বে, আপনাকে সেবা দেওয়ার পরিবর্তে ওই করের টাকা দিয়ে সরকারকে ঋণ পরিশোধ করতে হবে। ফলে আপনি যতটা সেবা চান তা সরকার দিতে পারবে না। এরই মধ্যে প্রতি বছর যে বাজেট করা হচ্ছে, সরকারকে তার 5 ভাগের 1 ভাগ খরচ করতে হচ্ছে শুধু এই ঋণের সুদ দিতে গিয়ে, তার উপর ঋণও পরিশোধ করতে হচ্ছে। যদি অবকাঠামো করতে গিয়ে দুর্নীতি না হতো কিংবা অপ্রয়োজনীয় কোনো অবকাঠামো তৈরি করা না হতো, তাহলে এই সুদের বোঝা কম থাকতো, সুদও দিতে হতো কম। ফলে সরকার আপনার কাছ থেকে করের টাকা নিয়ে আপনাকেই বেশি সেবা দিতে পারত। এবার বলবো সরকার কিভাবে এই ঋণের টাকা কমাতে পারে। অর্থনীতিবিদরা বলছেন দেশের ঋণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। ফলে এখন থেকে নতুন কোনো উন্নয়ন প্রকল্প নেওয়ার ক্ষেত্রে সাবধানী হতে হবে এবং প্রকল্প বাস্তবায়নে কোনোভাবেই যেন দুর্নীতি না হয়, অপচয় না হয়, সেটি নিশ্চিত করতে হবে। সরকারের আয় বাড়াতে উদ্যোগী হতে হবে। মানুষ যেন কর দিতে উদ্যোগী হয়, সেজন্য সরকারি সেবা হতে হবে জনবান্ধব। সরকারি স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং সরকারি অফিসগুলোতে মানুষের জন্য উন্নত সেবার ব্যবস্থা করতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো মানুষ যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানির শিকার না হয়, সেটি নিশ্চিত করতে হবে। আর দেশের বৈদেশিক মুদ্রা আহরণ বাড়াতে শিল্প খাতকে সহায়তা করতে হবে, রপ্তানিকে উদ্বুদ্ধ করতে হবে। নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ঋণের উৎস, পরিশোধ সময়সূচি এবং ছাড়ের সময়কাল সাবধানে বিবেচনা করতে হবে, যেন নতুন ঋণ কেবল পুরনো ঋণ পরিশোধে ব্যবহার করা না হয়। এটি হলে দেশের অর্থনীতি ঋণের একটি দুষ্টু চক্রে পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়, যা দেশ এবং অর্থনীতির জন্য শুভ কোনো ইঙ্গিত নয়। ডেইলি স্টারের আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুকে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন। সুস্থ থাকুন ডেইলি স্টারের সঙ্গে।